সৎকার করে ফেলেছে, কি বলবেন? না, পুলিশ তাড়াতাড়ি করেনি। পুলিশ করবে কী করে? কাজ তো করেছি আমরা, পুলিশ তো কাজ করেনি। কাজটা করেছি আমরা। কথা হচ্ছে এই পুলিশ বডির লোক থেকে বডির গাড়ি, ভিআইপিদের গাড়ি, পুলিশ প্রশাসনিক দিকটা প্রশাসনিক নির্মলদা, 9 তারিখ সকালবেলা আপনি হাসপাতালে যখন গিয়েছিলেন, সকালবেলা যাইনি, তুমি তো ভুল করছো। তাহলে বড় সেটা কাগজের মালিক দেখেছেন। আপনি একটু বেলার দিকে গিয়েছিলেন, কটার নাগাদ আমি গিয়েছিলেন? 3:30 গেছি। 3:30 তোরা সবার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে। সেদিন মানে কি কারণে গেছিলেন? মানে খবর পেয়ে গেছিলেন, না কারোর নির্দেশে গেছিলেন, নাকি ফোন করে এই তো ডেকেছিলেন? তোমাদের এই হচ্ছে, আমি তোমাদের কাগজ নমস্কার। না মানে বলছি আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। কাকিমা, পানিহাটি শ্মশানঘাটে সিবিআই তদন্ত করতে আসে, মূলত তিলোত্তমার ঘটনা কি আবার পুনরাবৃত্তি হলো এবং আবার কোনো আশ্বাস পাচ্ছেন এইবার মনে হয়? আশ্বাস আমার সবসময়ই ছিল। সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি। সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। অভয়া কাণ্ডে সিবিআই এর নতুন তদন্ত, শ্মশান থেকে তলবের খবর। কি আপনারা জানতে চাইছেন? তো আপনাদের মনে আছে আরজিকর হাসপাতালে নৃশংসভাবে খুন করা হয়েছিল, অভিযোগ উঠেছিল যে সেই চিকিৎসারত মহিলা চিকিৎসককে, কর্মরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ এবং সেই হত্যা খুনের ঘটনা অন্যের উপর দায় চাপানো, এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন হয়েছে। এবং আপনারা জানেন যে সেখানকার একজন সিভিক ভলান্টিয়ার, যিনি যাবজ্জীবন জেল খাটছেন, যাকে ফাঁসিতে চড়ানোর কথা ছিল, কিন্তু এই অভয়ার মা বাবাই তাকে ফাঁসিতে চড়াতে দেয়নি। এখন তো দেখা যাচ্ছে যে চড়াতে দেয়নি বলে অনেক তথ্য বেরিয়ে আসছে, অনেক তথ্য জানা যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই পানিহাটির 3 জনের নাম খুব জোরালোভাবে উঠেছিল। এই 3 জন পানিহাটির যে বিধায়ক ছিলেন প্রাক্তন নির্মল ঘোষ, পানিহাটির তৎকালীন সময়ের কাউন্সিলর ছিলেন, পরবর্তী সময় চেয়ারম্যান হন মিউনিসিপ্যালিটির সোমনাথ দে, এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। এই 3 জনের নাম উঠেছিল কিভাবে? যে আরজিকর হাসপাতালে অভয়ার মৃত্যুর খবর যখন ভোর রাতে তার বাড়িতে ফোন করা হয়, সেই ফোনে জানানো হয়েছিল যে আপনার মেয়ে অসুস্থ। মহিলা যে ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন তিনি জানিয়েছিলেন। দেখুন, আমাদের অনেক বলার ব্যাপার নেই, কারণ আপনারা সবাই জেনে গেছেন এটার সঙ্গে কে যুক্ত, কারা যুক্ত, কিভাবে যুক্ত। সেই ঘটনা ঘটার পরেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন পানিহাটির তৎকালীন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ, ছুটে গিয়েছিলেন পানিহাটির তৎকালীন কাউন্সিলর, অধুনা চেয়ারম্যান পুরপ্রধান সোমনাথ দে, এবং প্রাক্তন সিপিএমের কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, অধুনা যিনি তৃণমূল যুব নেতা। এনারা হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং ছুটে যাওয়ার পরে যখন সিপিএমের যুব নেতা নেত্রীরা সেই তার মৃতদেহর গাড়ি আটকায় এবং অনেক কিছু হয়, এটা নিয়ে আপনারা জানেন। মীনাক্ষী মুখার্জি আর তার নেতৃত্বে যখন সেই মৃতদেহ আটকানো হয়, তারপর অনেক ঘটনা ঘটে। কিন্তু এখানে যে নতুনভাবে এই অভয়ের মা রত্না দেবনাথ, তিনি কিন্তু পানিহাটি থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির, এবং তিনি পানিহাটি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গ সরকারকেই একেবারে নাড়িয়ে আস্থা করে ছুঁড়ে ফেলে দেয় মানুষ। এই একটা মৃত্যু, অনেক দুর্নীতি রয়েছে তার মধ্যে, এই মৃত্যুর ঘটনাটা কিন্তু মানুষের হৃদয়ে মানে খুব সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করেছিলেন, যে পার্টির লোকই হোক না কেন। তারপর আপনারা দেখেছিলেন যে
পুলিশ অফিসাররা কিভাবে টাকা দিয়ে অভয়ের মা বাবার মুখ বন্ধ করতে চেয়েছিলেন। রাজ্য সরকারের পালাবদল হতেই কিন্তু আবার নতুন করে সিবিআই এই ফাইলটাকে খোলাই উচিত। এবং ফাইলটা খোলার পরে দেখা যায় যে সেদিন সকালে মানে রাতে মারা গেছিল, সকালবেলা হাসপাতালে ছুটে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি গিয়ে বৈঠক করেছিলেন আর.জি. কর হাসপাতালের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট সন্দীপ ঘোষের সঙ্গে। কেন, কার নির্দেশে তিনি সেদিন হাসপাতালে গিয়েছিলেন? 1 নম্বর প্রশ্ন উঠেছে। 2 নম্বর প্রশ্ন যেটা উঠেছে, তার মৃতদেহকে তড়িঘড়ি দেখা গেছে অ্যাম্বুলেন্সে, মানে যেটা ওই মৃতদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে পানিহাটির এখনকার যিনি পুরপ্রধান রয়েছেন সোমনাথ দেকে তিনি মৃতদেহ নিয়ে আসছেন এই পানিহাটিতে। এবং নিয়ে আসার পরে তারপরের ঘটনা আপনাদের সকলেই জানা, যে সেই মৃতদেহটাকে নিয়ে এসে অতি দ্রুত, আমরা শ্মশান কর্মীদের বক্তব্য শোনাবো, অভিযোগ করা হচ্ছে যে ডাক্তারি ছাত্রী তার বাড়ির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তার যে মৃতদেহ সৎকার করার সময় তার মৃতদেহ খুব তড়িঘড়ি করে পুলিশ সৎকার করে ফেলেছে। কি বলবেন? না, পুলিশ তাড়াতাড়ি করেনি। পুলিশ করবে কী করে? কাজ তো করেছি আমরা, পুলিশ তো কাজ করেনি। কাজটা করেছি আমরা। কথা হচ্ছে এই পুলিশ, ভিআইপি, পাড়ার লোক, বডির লোক থেকে বডির গাড়ি, ভিআইপিদের গাড়ি, পুলিশের গাড়ি থেকে জায়গাটা এতটাই কনজেস্টেড হয়ে যাচ্ছিল, সেই জায়গাটায় মানুষ চলাফেরা করার মতন নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা ছিল না। সেইটা যদি যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, প্রশাসনিক বাইরের দিকটা দেখছিল যতটাই তাড়াতাড়ি কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। আমরাও চাইছি যে একটা বাচ্চা মেয়ের সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, প্রতি বডিকেই আমরা নোটিশ করেছিলাম যদি এই বডিকে যদি আগে করে দেওয়া যায়। বলছি যে ওই ছাত্রীর যে মৃতদেহ এসেছিল তার আগে কটা বডি ছিল? তার বডি বার্ন করার আগে 2টো বডি ছিল। আচ্ছা, তা আমরা প্রতি বডিকেই যখন রেজিস্ট্রি করি তখন নোটিশ করতে থাকি যে আমাদের একটা এইরকম দুর্ঘটনা ঘটেছে। তা তারা গ্র্যান্ডলি মেনে নিয়েছিল। 2টো বডির আগে যে মৃতদেহ এই ছাত্রীর মৃতদেহ ঢোকানো হলো সৎকারের জন্য, হ্যাঁ, সেটা কারা আপনাদের বলেছিল? কারা বলিনি, আমরা নিজেদের থেকেই একটা চেষ্টা করেছিলাম যাতে এই কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। পুলিশ তো আমাদের আগেই এসে জানিয়েছিল যে একটা বডি আসছে। আমরা বলি হ্যাঁ, সারাদিন ধরে আমি ব্রেকিং নিউজ দেখছি, হ্যাঁ এটা সত্যি মর্মান্তিক দুর্ঘটনা, যাতে সবাই অ্যাকচুয়ালি পোস্টমর্টম বডিগুলো আসে সন্ধ্যে 5টা 6টা 7টার মধ্যে এসে যায়। আর এই দুর্ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি 3টে নাগাদ ঘটার পরে, তারপরে রাত্রির 12টা নাগাদ এই বডিটা আসে। ডিকম্পোজ হওয়ারও চান্স থাকে রাত্রি গরমের মধ্যে বডিটা পড়ে থাকলে, যতক্ষণ থাকবে ততক্ষণ, যদি 2 ঘন্টা পড়ে থাকে একটা পচা গন্ধ। আমার একটা অভিযোগ করছে, সেটা কি আপনি শুনেছেন? মা তো আমার কাছেই ছিলেন, আমি দেখেছি মাকে মুখাগ্নি করতে। যখন মাকে আমরা কাজ করানোর জন্য ডাকা হয় তখন মা তো গ্র্যান্ডলিভাবেই কাজ করেছে, তখন আমাকে কোনো অবজেকশান জানাইও নি। আমাকে যদি অবজেকশান জানাতো যে না 2টো বডি রয়েছে, তোমরা আমাকে কেন দিচ্ছ লাইনটা, তা ব্রেক করছো কেন, আমাকে কিছু জানাইনি। আমাকে যদি জানাতো আমি নিশ্চয়ই তাহলে। একটা অভিযোগ করছে, শুনেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন তো টিভি মিডিয়ার যুগ, এখন সব কিছুই জানা যায় যে আগে তাড়াতাড়ি জ্বালানো হয়েছে। তাড়াতাড়ি জ্বালানো হয়েছিল যখন ওনাকে এই লাইনটা দেওয়া হচ্ছিল আগে, তাহলে উনি আমাকে তখনই ব্রেক করার বলতে পারত। মা তো কাজ করেছে, মা তো ছিলেন। তা মাকে যখন আমি ডাকানো হলো, যে কাজ করার জন্য ডাকানো হলো, জল নিয়ে আসা হলো ওই অস্থি ভাষার জন্য। পুলিশের একটা চাপ ছিল আপনাদের? পুলিশের চাপ ছিল না, পুলিশ তো বাইরে ছিল। পুলিশের তো বাইরের কাজ বাইরে দেখেছে, পুলিশ প্রশাসনিক দিকটা দেখেছে যাতে রাস্তার আগে কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। ওনাদের তাড়াতাড়ি সৎকার হয়ে যায়, তাড়াতাড়ি সৎকার হলে ওদেরও তো সুবিধা, যে এলাকার কনজেস্টেড এরিয়াটা যত তাড়াতাড়ি রিলিজ করা যায়। সেই কারণে ভাবছি সবচেয়ে বড় কথা ওনার মা। বাবাকে আমি দেখতে পাইনি, কিন্তু মাকেই দেখেছি। মা কাজ করেছে, মাকেই দেখেছি। বাবা হয়তো আসলেও আসতে পারে কিনা, বাবাকে আমি চিনি না, কিন্তু মা যেহেতু কাজ করেছে মাকে আমি চিনতে পারি। তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োভাবে কি আমরা চাইছি যতদিন জায়গাটাকে রিলিজ করা যায়। একটা অল্প বয়সী মেয়ে এইরকম দুর্ঘটনা ঘটেছে, সবারই মনের মধ্যে একটা জাগবে। আর যতক্ষণ থাকবে বডিটা পড়ে ততক্ষণ ধরেই কনজেস্টেড এরিয়াটা থাকবে। ছাত্রীর বাবা মা যে অভিযোগটা করছেন সেটাকে এক কথায় কী বলবেন? উনি তো ওনার দিকে করতেই পারে, ওনার করা কর্তব্য। উনি এটা আমি হলে আমিও করতাম, যতক্ষণ না জাস্টিস পাবো ততক্ষণ আমিও করতাম।
করাই উচিত, এটাই আমিও জানি। আপনাদের দিক থেকে কোনো ফাঁকফোকর ছিল না? না, আমাদের দিক থেকে আমরা আমাদের ভিউতে চেষ্টা করেছি যাকে ওকে একটু ভালো বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়, যাতে তাড়াতাড়ি করে রিলিজ করা যায়, এইটাই আমরা চেয়েছি। আমরা অন্য ভিউ দেখিনি, আমিও চাই জাস্টিস পাক, অবশ্যই। আপনার নাম? প্রত্যেক ভোলানাথ পাত্র, প্রত্যেক মানুষেরই জাস্টিস পাওয়ার অধিকার আছে। এই শ্মশানে অপারেটার অতি দ্রুত তখন শ্মশানে 3টে মৃতদেহ পড়ে রয়েছে, সেই মৃতদেহকে শ্মশানের ভাষায় জাম্পিং করে অভয়ার মানে মৃতদেহ বা লাশ এটাকে দ্রুত দাহ করা হয়েছিল। এবং সেখানে উপস্থিত ছিলেন শ্মশান কর্মীদের কথায় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এবং আরও অনেকে। বুঝতে পারছেন? এই যে লাশ যে দাহ করা হলো, সেই দাহর পরে নতুন ফাইল খোলার পরেই কিন্তু শ্মশানে ঘুরেই সিবিআই কিন্তু তলব করেছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে তিনি যে জিজ্ঞাসাবাদে যে উত্তর দিয়েছেন তাতে কিন্তু সিবিআই খুশি হতে পারেননি এবং তার উত্তর কিন্তু অনেকটা অসংলগ্ন মনে হয়েছে সিবিআইয়ের কাছে। এটা সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়েছে। এবার অভয়াকাণ্ডে সিবিআইয়ের তদন্তের নতুন দিক যেটা উঠে আসছে, মানে অভয়ার যিনি বাবা তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ভাইপো। ভাইপো মানে কে জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। আপনারা তো জানবেন সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল করাপশন মামলায়, এই কার্তিক ব্যানার্জি যে আর্থিক লেনদেনটা দুর্নীতিটা হতো সেটা কার্তিক ব্যানার্জির সৌজন্যেই হতো এবং তার ছেলে আবেশ ব্যানার্জি ওই খুনের দিন রাজিকর হসপিটালে উপস্থিত ছিল এবং আমার মেয়ের খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন যিনি ছিলেন উনি এই তথ্য প্রমাণ লোপাটে রাত্রির 2টো পর্যন্ত বিনীত গোয়েলকে সঙ্গে মিনিট টু মিনিট যোগাযোগ রেখেছিলেন, যেটা আবার উনি একটা সভায় দাঁড়িয়ে নিজে প্রকাশ্যে বলেছেন। কাকিমা, পানিহাটি শ্মশানঘাটে সিবিআই তদন্ত করতে আসছে, মূলত তিলোত্তমার ঘটনা কি আবার পুনরাবৃত্তি হলো এবং আবার কোনো আশ্বাস পাচ্ছেন এইবার মনে হচ্ছে? আশ্বাস আমার সবসময়ই ছিল। সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি, সোমনাথ দে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম, পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ের ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো কারা? ডিসি নর্থ, বিশ্বনাথ টাকাও এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নর্থ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। এবং শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল, তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি, সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে। আপনি বারবার একটাই অভিযোগ করেছেন যে ঘাটে একাধিক দেহ থাকা সত্ত্বেও আপনার মেয়েকেই আগে দাহ করা হয়েছে। আগে দাহ করা হয়েছিল, আর
তৃণমূলের লোকেরাই আমার মেয়ের ডেড বডিটা তো দেখা যাচ্ছিল না, সাদা কাপড় দিয়ে মোড়া ছিল, ওই সাদা কাপড়ের উপরে ঘি মাখাচ্ছিল, মুখাগ্নিটাই ওরা করিয়ে দিত, কিন্তু আমি মা হিসাবে আমি পারিনি, অন্য কেউ করে দেবে, তাই আমি মুখে অগ্নিটা আমি করেছিলাম, আর কিছু করিনি। শ্মশানে যে ইনচার্জ ছিল ভোলানাথ পাত্র, তিনি সিবিআই কে আজকে বলেছেন, বলছে যে আর অন্য কাকিমা বা ওনার পরিবারের যদি কেউ আপনারাই করেছেন। আপনারা যখন আপনারা ছিলেন, আপনারা যদি বলতেন যে বডি দাহ এখন করবেন না, তাহলে ওনারা বডি দাহ করতেন, মানে করতেন, এরকম একটা আটকে দিত, এরকম সিবিআই। ওখানে কি করে আমরা বলবো, সব কিছু আমরা যাওয়ার আগেই হয়ে গেছে, শ্মশানে টাকা দেওয়া থেকে শুরু করে সাইন থেকে শুরু করে সব হয়ে গেছে আগেই, আমরা সেখানে পৌঁছানোর আগেই হয়ে গেছে। কার অথরাইজেশন কি করবে? কার অথরাইজেশন করলো আমরা জানি না, মানে বাড়ির লোক যদি না অর্ডার, বাড়ির লোক কেউ কিছু আমরা ওরা জানারই প্রয়োজন মনে করেনি। একটা কথা বলছি যে আপনি যে স্পেসিফিক 3 জনের নামে অভিযোগ করছেন, তাদের সিবিআই ডেকেছে, কিন্তু তারা তো খুলে খুলে বেড়াচ্ছে, তাদের কোনো রকম পদক্ষেপ এখনো বন্ধ নেওয়া হয়নি। আমি বুঝতে পারছি না এটা, সিবিআই না যায়নি তাদের বাড়িতে, তারা তো খুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন, কি বলবেন? হসপিটালে যে ডিনার করেছিল, কোর্ট বলেছে আফটার ডিনার থেকে শুরু করে ক্রিমিনেশন অবধি দেখতে সিবিআইকে। তা যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল রাত্রে, তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না এটা আমি জানি না, আর হচ্ছে কিনা সেটাও আমি জানি না। কাকিমা, যেভাবে তদন্ত চলছে এখন নতুন ভাবে, তাতে কি মনে হচ্ছে আপনার যে নতুন আবার কিছু বেরাবে, আপনি যেটা আশা করছেন? মানে কোনো অগ্রগতি আশা করছেন আপনি? অগ্রগতি হবেই, সে যেভাবে তদন্ত হোক। যারা যারা খুনি আমি জানি তারা এখনো আরজিকরের বুকেই ঘুরে বেড়াচ্ছে, আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল তারাও ঘুরে বেড়াচ্ছে। কাকিমা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর ফাইল ওপেন হবে, হলো ফাইল ওপেন, আপনি কি খুশি এতে? খুশি আমার জীবনের কোনোদিনই আসবে না, একমাত্র মেয়ে আমার ছিল, অনেক কষ্টে মানুষ করেছিলাম তাকে, এবং ডাক্তারিটাকে সে পেশা হিসাবে দেখতো না, তার নেশা ছিল, পেশেন্টদের ভালোবাসতো, তার ডিউটির জায়গায় সেকেন্ড বাড়ি তার, সেখানেই তাকে খুন করা হয়েছে। এই বিচার পেতে এতদিন লাগার কথাও না, একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটার পর থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং যেখানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটলো সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে এবং সেচ ডিপার্টমেন্টের বাকি 29 জন পিজিটি সেখানে ভাঙার অনুমতি দিলেন। ওই পিজিটি রুমেই মারা হয়েছে আমার মেয়েকে, খুন করা হয়েছে ওই পিজিটি রুমে, এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে, সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, কে ভাইপো? আবেশ ব্যানার্জি, অভিষেক? আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনা জড়িত? হ্যাঁ আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না, সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? পুলিশ যারা ছিল ওখানে তারাই গিয়ে সাজিয়েছিল সেমিনার রুমে আমার মেয়ের ডেড বডি। আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। পিজিটি রুম মানে ওদের যেখানে ওরা রাতে থাকার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানেই খুন হয়েছে আমার মেয়ে। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলেও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল, পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে। যিনি ওই আরজিকর হাসপাতালের ডাক্তার এবং তৃণমূলের নেতা ছিলেন, মারাত্মক অভিযোগ তুলেছেন। কি অভিযোগ? যে তিনি সরাসরি ওই খুনের সঙ্গে জড়িত, এবং রাত্রিবেলা ওই খুন এবং ওই কাজ করার পরে সকালবেলা তার রক্তমাখা জামা ধুয়ে যেখানে স্নান করেছিলেন সেই বাথরুমের
যে আপনারা দেখেছিলেন যে কিভাবে সেই ক্রাইম সিনটাকে নষ্ট করা হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু নষ্ট করা হয়েছিল। এবং এখানে আমাদেরও একটা প্রশ্ন আছে যে নির্মল ঘোষের মতন একটা এইরকম প্রাজ্ঞ রাজনীতিক, যিনি দীর্ঘ সময় ধরে বিধানসভার বিধায়ক 25 বছর ধরে, সিপিএম আমলেও ছিলেন, তৃণমূল আমলে 15 বছর তো থাকলেন, প্রাজ্ঞ রাজনীতিক, সেই প্রাজ্ঞ রাজনীতিক একজনের মৃত্যুতে, একজন মহিলা চিকিৎসকের মৃত্যু, হতে পারে তিনি পানিহাটির বাসিন্দা যিনি মারা গেছেন, সেই মহিলা চিকিৎসকের মৃত্যুর পরে কার নির্দেশে তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন? কেন তিনি ডাক্তার সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন? এই বৈঠকের সঙ্গে কেউ কি তাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে এই ঘটনাটাকে ধামাচাপা দিতে হবে? কার নির্দেশ ছিল? নির্মল ঘোষ তো খুব ছোটখাটো নেতা না যে পাতি নেতা, একজন পাতি লোক বললে তিনি যাবেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তার রোজ কথা হতো, কি বিষয়ে কথা, বিধানসভায় কি বক্তব্য রাখা হবে, কারা বলবেন, সবটাই কিন্তু ঠিক করেন মুখ্য সচেতক। তাহলে এমন একজন প্রাজ্ঞ রাজনীতিক তিনি কেন আরজিকর হাসপাতালে ছুটে গেলেন এই মৃত্যুর পরে? ছুটে গেলেন, মিটিং করলেন, এ পর্যন্ত হলো। তারপর তার মৃতদেহ নিয়ে এসে তার বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে তার মা বাবাকে তৎকালীন পুলিশের যিনি ডিসি ছিলেন, সেই ডিসি বান্ডিল ভরা, খামে ভরা টাকার বান্ডিল তার বাবাকে কেন দিতে গেলেন? এগুলো তারাই এগুলো জানাচ্ছেন কেন দিতে গেলেন। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সিবিআইয়ের যে নতুন তদন্ত, সেই নতুন তদন্তে কিন্তু নতুন দিক উঠে আসছে। সংবাদ মাধ্যম সূত্রে দাবি যে লাশ দ্রুত দাহ করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে খবর। তবে সিবিআইয়ের তরফ থেকে সরাসরি কোনো সরকারি বিবৃতি এখনো আসেনি। কিন্তু ওই শ্মশান কর্মী যে ওখানে রয়েছেন তার কথাটা আপনারা শুনবেন। তার কথাতে আরও কতগুলো প্রশ্ন উঠে আসে। তিনি বলছেন যে হ্যাঁ, ওখানে মৃতদেহ ছিল আগে, এবং সেই মৃতদেহ থাকার পরে, এই অভয়ার মৃতদেহ নিয়ে যাওয়ার পরে এই তৎকালীন বিধায়ক, কাউন্সিলর বা আরও সব নেতা মন্ত্রীরা অনেক ভিড় হয়ে গেছিলেন ভিআইপি লোকেদের, এবং যার ফলে নাকি ওই রাস্তাটা জাম হয়ে গেছিল। কি হাস্যকর ভাবুন, শ্মশানের যে রাস্তা গঙ্গার পার দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে তো সারাদিনে কত লোক হাঁটাচলা করে সেটা কিন্তু একেবারে হাতে গুনে বলা যায়। কটা লোক হাঁটাচলা করে হাতে গুনে বলা যায়। সেখানে কিভাবে শ্মশান কর্মী বলছেন যে ভিড় হয়েছিল বলে দ্রুত সেই তাদেরকে ডিসপ্যাচ করার জন্য জাম্পিং করে অভয়ার দেহটা 3টে মৃতদেহর পরে থাকা সত্ত্বেও আগে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্ন এখানে এক নম্বর, কেন শ্মশানে কোনোদিন কোনো ভিআইপি গিরি চলে না? কেন পানিহাটির শ্মশানে এই মৃতদেহকে 3 নম্বর 4 নম্বরে থাকার পরও তাকে কেন জাম্প করানো হয়েছিল? কি লুকোতে চেয়েছিলেন? কি লুকোতে চেয়েছিলেন এই নেতারা? যে অতি দ্রুত যদি তার দেহ দাহ করে দেওয়া যায় তাহলে ফের পুনর্ময়নাত তদন্ত আর করা যাবে না। পুনর্ময়নাত তদন্ত করা হলে যদি নতুনভাবে কিছু বেরিয়ে আসে, ভাবতে পারছেন? একটা প্রাতিষ্ঠানিক খুন, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে একজন মহিলা কর্মরত চিকিৎসক, যিনি সরকারি হাসপাতালে চিকিৎসক রয়েছেন, তাকে কেন খুন করা হলো? তিনি কি এমন জেনে ফেলেছিলেন হাসপাতালের? তিনি এই হাসপাতালের কি চক্র চলতো, কি চক্রের কথা জেনেছিলেন? এই একটা ছোট্ট বাচ্চা মেয়ে, অল্প বয়সী মেয়ে, যিনি আমাদের এই সমাজের মানুষের কাছে ভগবান হয়ে উঠছিলেন চিকিৎসার মাধ্যমে। বিভিন্ন গরিব মানুষকে অল্প পয়সায় তিনি চিকিৎসা করছিলেন। সব মানুষ কিন্তু মনে প্রাণে, যারা তৃণমূল করেন তারাও বিজেপিকে ভোট দিয়েছেন পরিবর্তনের জন্য। কেন? অভয়ার সুবিচার চাই।
কারণ আমাদের প্রত্যেকটা ঘরে মেয়ে রয়েছে। এমনকি সেদিন যারা বডিটাকে দাহ করে দিয়েছিলেন দ্রুত, তাদের ঘরেও মেয়ে রয়েছেন, নাতি রয়েছেন, নাতনি রয়েছেন। কেন এমন করলেন আপনারা? ক্ষমতা হাতে আছে বলেই ক্ষমতার অপব্যবহার করতে হবে? সবচাইতে আসল যেটা দরকার, এই যে 3 ব্যক্তির নাম উঠেছে, এই 3 ব্যক্তির ফোনটাকে সিজ করে নিয়ে দেখা হোক যে সেই সময় যে খুনের পরে কাদের কাদের ফোন এসেছিল। তাহলেই কিন্তু একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে কাদের নির্দেশে দ্রুত বডি দাহ করা হয়েছিল এবং কাদের নির্দেশে আরজিকর হাসপাতালের কুখ্যাত যিনি সুপারিনটেনডেন্ট ছিলেন জেল ফেরত সন্দীপ ঘোষ, তার সঙ্গে কেন বৈঠক করা হয়েছিল, সব কিন্তু উঠে আসবে। আজকের এ পর্যন্ত দেখুন, অভয়া মৃত্যু রহস্য উন্মোচনের জন্য আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু লড়ছে। আপনারা মনে রাখবেন, এর আগে আদর্শ তিতুমির পত্রিকায় প্রথম আমরা তুলে ধরেছিলাম যে আরজিকর হাসপাতালের 6 তলায় কিভাবে ছোট্ট কুঠুরির মধ্যে সেখানে নতুন যারা চিকিৎসক হিসাবে যায় তাদের সেখানে কিভাবে নগ্ন করে ড্যান্স করানো হয়, কিভাবে তাদেরকে মদ্যপান করে একজনের স্ত্রীকে আর একজন চিকিৎসক নিয়ে ঘুরে বেড়ায়, তা কিন্তু প্রথম ফাঁস করেছিল আদর্শ তিতুমির পত্রিকা। এবং সেই নিয়ে কিন্তু কেসও হয়েছিল, যে কেস কিন্তু বিধাননগর আদালত হয়ে কলকাতা হাইকোর্টে চলছে। আমাদের লড়াই সত্যের জন্য। আমরা কি পেলাম কি পেলাম না তার হিসাব খতিয়ান আমরা দেখি না। যারা দুর্নীতিগ্রস্ত, যারা অন্যায়কারী, যারা ভ্রষ্টাচারী, যারা ব্যভিচারী, যারা অভয়াকে খুন করেছিলেন, তাদের মুখোশ আমরা খুলবই। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকে এই অসামান্য প্রতিবেদনটি তুলে ধরলেন আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই এপিসোড, আজকের এই প্রতিবেদন, তাহলে সকলের কাছে পৌঁছে দেবেন, সবাই জানবে। আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমৃত্যু যতক্ষণ না এই অভয়ার মৃত্যু রহস্য উন্মোচন হচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে, যত বড়ই হোক না কেন। আবেশ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যদি স্বয়ং যুক্ত থাকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখোশ উন্মোচন করার জন্য আমরা কিন্তু রয়েছি। মনে রাখবেন, আমরা সেই সাংবাদিক নই যারা মুখ্যমন্ত্রীর আনুকূল্যে গাড়ি বাড়ি পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, তার তালিকা আমাদের কাছে রয়েছে। আমরা সেই সাংবাদিক নই। আমরা পেটে গামছা বেঁধে তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গট পরে আমরা সাংবাদিকতা করতে এসেছি, কারণ ল্যাঙ্গটের কোনো পকেট থাকে না। আরেকটা মনে রাখবেন, আমরা সাংবাদিকতা করতে এসেছি শয়তান খুঁজতে। আমরা বড় কেউকেটা হওয়ার জন্য আসিনি। আজ পর্যন্ত ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।